পরীক্ষা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শনাক্ত, রেকর্ড হচ্ছে আক্রান্তে, দৈনিক মৃত্যু 2 অঙ্কে। পুলিশ বলছে কঠোর অবস্থান, বাস্তবতা ভিন্ন, ভিড় করে বাড়ি ফিরছেন ঢাকাবাসী। করোনার মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান, তৈরি হচ্ছে বাড়তি আশ্রয়। গত 24 ঘন্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে আরও 1273 জনের, যা এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন 22,268 জন। এদিকে গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 14 জন। ফলে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 328 জনে। সুস্থ হয়েছেন আরও 256 জন। দুপুরে মহাখালীতে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সারা দেশে বর্তমানে 42টি ল্যাবে করা হচ্ছে করোনার নমুনা পরীক্ষা। ঢাকা ও ঢাকার বাইরে রয়েছে 21টি করে। সারা দেশে মোট 42টি ল্যাবে রবিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে। 8100 আইসোলেশনে আছেন 3248 জন। কোয়ারেন্টাইনে গত 24 ঘন্টায় 3634 জন, ছাড় পেয়েছেন 24 ঘন্টায় 2358 জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 2,40,548 জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,91,131 জন এবং বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 49,417 জন। সারা দেশে আমাদের জেলা উপজেলায় মিলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা আছে 617টি প্রতিষ্ঠান এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা প্রদান করা যায় 31,165 জন। ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনা রোগীদের জন্য 200 আইসোলেশন বেড বাড়ানো হয়েছে। এতে মোট আইসোলেশন বেডের সংখ্যা দাঁড়ালো 9,134টি। করোনা থেকে সুরক্ষায় ব্যক্তি সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পাশাপাশি বেশি পরিমাণে পানি ও ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ সংস্থাটির। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে নাখালপাড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মিসবাহ। মিসবাহ, ল্যাব বাড়লেও টেস্ট করতে গিয়ে মানুষের ভোগান্তি কমছে না, বরং বাড়ছে। এক্ষেত্রে আসলে কি করণীয় আছে? অনলাইন রেজিস্ট্রেশনের কথা বলা হচ্ছিল, সেইটা কতদূর এগিয়েছে? দেখুন, করোনা পরীক্ষার একেবারে শুরু থেকে আমরা দেখছি যে সংবাদ কভার করতে গিয়ে মানুষের ভোগান্তি যে ছিল সে ভোগান্তি কিন্তু এখনো কমেনি, বরং ভোগান্তি দিন দিন বাড়ছে। এখন নতুন করে যেটি হয়েছে যে আইইডিসিআর যে পরীক্ষা করতো, সেই আইইডিসিআর এর পরে এখন যে কিওস্ক পদ্ধতিতে করার চেষ্টা করা হচ্ছে, সেটিতে মূলত মানুষের চাপ বাড়ায় কিংবা যারা পরীক্ষা করাবেন এমন মানুষের সংখ্যা বাড়ায়। ভোগান্তি একেবারে বলা চলে যে চরম মাত্রায় গিয়ে পৌঁছেছে। মানুষ যারা পরীক্ষা করাতে চাচ্ছেন তারা সময় মতো পরীক্ষা করাতে পারছেন না। পরীক্ষার পরে কত মানুষের করোনা শনাক্ত হলো সেটি পরের বিষয়। কিন্তু যাদের লক্ষণ আছে কিংবা যারা পরীক্ষা করাতে চাচ্ছেন এমন মানুষের যে ভোগান্তি সেটি আসলে এই মুহূর্তে চরমই বলা চলে। বিভিন্ন কমিউনিটি সেন্টার যেগুলো, সেই কমিউনিটি সেন্টার গুলোতে মানুষ গিয়ে দীর্ঘ সময় ধরে তারা সেখানে অপেক্ষা করছেন। অনেককে বলা হচ্ছে কিংবা সিরিয়াল নেওয়া হচ্ছে, 4-5 দিন পরে তাদেরকে সিরিয়াল দেওয়া হচ্ছে। অর্থাৎ কেউ এই মুহূর্তে নিজেকে যদি তার মধ্যে করোনার লক্ষণ কিংবা উপসর্গগুলো থাকে, তিনি সংশ্লিষ্ট কমিউনিটি সেন্টার যেখানে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে সেখানে যাবার পরে বেশ কিছু কমিউনিটি সেন্টারে যারা ভুক্তভোগী তাদের সাথে কথা বলে জেনেছে যে কয়েকদিন পরে 5 দিন পরে সিরিয়াল দেওয়া হয়েছে, এমনও পাওয়া গেছে। আবার নতুন করে এই পরীক্ষা নিরীক্ষার বাইরে আরেকটি যে সংকট তৈরি হয়েছে যে প্রত্যেকদিন 1000 রোগী নতুন করে 1000-এর বেশি শনাক্ত হয়। যে ধরনের চিকিৎসা ঘাটতি তৈরি হয়েছে, অর্থাৎ আগে একজন করোনা রোগীকে স্বাস্থ্য অধিদপ্তর কিংবা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ফোন দিয়ে তার চিকিৎসার বিষয়টি তদারক করা হতো। কিন্তু আমার খোঁজে কিংবা আমার পরিচিত স্বজনদের মধ্যে অনেকে আছেন
যে যাদেরকে স্বাস্থ্য অধিদপ্তর করোনা শনাক্ত হবার পরে তাদের সাথে কোনো ধরনের যোগাযোগই করেনি। ফলে দিন যত যাচ্ছে সংকট কিন্তু একটু, একটু করে ঘনীভূত হচ্ছে। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এটি সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে পরিস্থিতি মোকাবেলার। কিন্তু রোগীর সংখ্যা যদি এভাবে বাড়তেই থাকে তাহলে এই ভোগান্তি আসলে কোথায় গিয়ে দাঁড়াবে সেটি বলা মুশকিল। কারণ বাংলাদেশে যে ধরনের সীমিত সক্ষমতা আছে চিকিৎসা দেবার ক্ষেত্রে সেটি আসলে এটি সবারই জানা। সেক্ষেত্রে রোগী যাতে না বাড়ে সেই চেষ্টাটি আ একেবারে সবার করা উচিত। বরং সেই চেষ্টাটি করা হচ্ছে না। আ আ আ এখন আমরা দেখছি যে ঢাকা শহরে যেভাবে মানুষ রাস্তায় নেমেছে এবং মানুষ সচেতনতা একসময় সচেতনতা সবার মধ্যে ছিল। কিন্তু এখন জীবিকার তাগিদেই বলি বা প্রয়োজনেই বলি, মানুষ আসলে ঘর থেকে বের হয়ে গেছে অনেক মানুষ। ফলে মানুষ যত ঘরের বাইরে যাবে এবং ক্লোজ কনট্যাক্ট এ যাবে মানুষের মধ্যে সংক্রমণ বাড়বে, পরিস্থিতির অবনতি হবে, রোগীর সংখ্যা বাড়বে। এই হিসেবটি খুবই সহজ। ফলে এই রোগীকে যদি কমানো না যায় সেক্ষেত্রে সংক্রমণ বাড়বে, মৃত্যু বাড়বে। আ নমুনা পরীক্ষায় সংকট তৈরি হবে এবং হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু নতুন সংকট তৈরি হবে। আমরা দেখছি যে বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে যেটুকু চিকিৎসা দেওয়া হচ্ছে তার বাইরে বেসরকারি হাসপাতালগুলো যাদেরকে চিকিৎসা শুরু করতে বলা হয়েছে তারা কিন্তু এক ধরনের হাত পা গুটিয়ে বসে আছে। তাদের মধ্যে তেমন কোনো আমরা আয়োজন দেখছি না। আবার কিছু, কিছু হাসপাতালে কারো করোনা উপসর্গ যদি থাকে তিনি যদি সেখানে টেস্ট তবে করাতে একটা জিনিস জানতে চাই, বলা হচ্ছে যে যারা আক্রান্ত হচ্ছেন তাদের সবারই হয়তো খুব সিভিয়ার সিম্পটমস থাকবে না। খুব অল্প সংখ্যক মানুষেরই চিকিৎসা হাসপাতালে গিয়ে নেয়ার প্রয়োজন হবে। কিন্তু এই যে সিদ্ধান্তটি কার লাগবে, কার লাগবে না সেটির প্রসেস কি এবং কারা সিভিয়ার পর্যায়ে যাচ্ছেন, সিভিয়ার রোগীদেরকে হাসপাতালে ভর্তির প্রক্রিয়াটি কি? এটি মূলত স্বাস্থ্য অধিদপ্তরের যে আ চিকিৎসক আছেন কিংবা স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যে ফোন নম্বরগুলো দেয়া থাকে, সেই ফোন নম্বরে ফোন দিয়েই মূলত তারাই সিদ্ধান্ত দেন যে সে রোগীর কি অবস্থা। এটি খুব এখন প্রায়ই এরকম হয় যে ফোনে খুব কম পাওয়া যায় কিংবা সেখান থেকে সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে আসে। কিছু, কিছু ক্ষেত্রে যেখানে সিদ্ধান্ত আসে না কিংবা রোগীর হঠাৎ করে তার অবনতি হলো তখন তিনি কি করবেন? সেক্ষেত্রে সরকারি হাসপাতাল যেগুলো আছে এগুলোতে কিন্তু বেশিরভাগই এখন কিন্তু আসন সংকট দেখা দিয়েছে এবং আ যে পরিমাণ রোগী সেই অনুযায়ী আ যারা চিকিৎসা নিতে চাচ্ছেন তাদের প্রেশার অনেক বেশি। ফলে কার কখন অবনতি হয় কিংবা অবনতি হলে সঙ্গে, সঙ্গে তিনি একটি হাসপাতালে গিয়ে চিকিৎসা পাবেন এ বিষয়টি কিন্তু এখন অনেকটাই কঠিন হয়ে গেছে। এবং যত দিন যাবে এটি আরো কঠিন হয়ে যাবে। স্বাস্থ্য অধিদপ্তরই এই ক্রাইটেরিয়া ঠিক করে দেয় যে আসলে কে জটিল কিংবা কার হাসপাতালে ভর্তি হওয়া দরকার। কিন্তু এই মুহূর্তে যত মানুষের জটিল আকার ধারণ করছে, আমরা ঢাকা মেডিকেলের কথা যদি বলি যে সেখানে আ বা প্রায় ১৫০ শতাধিক মানুষ মারা গেছে আইসোলেশন সেন্টারে, করোনা আইসোলেশন সেন্টারে। সুতরাং সেখানে একজন মানুষের জটিল আ পরিস্থিতি তৈরি হবার পরে তিনি হাসপাতালে গিয়ে আ সেই পর্যাপ্ত চিকিৎসা পাবেন এরকম অ বিষয়টি কিন্তু ধীরে, ধীরে কঠিন হচ্ছে। অর্থাৎ চিকিৎসা মিসবাহ, না অনেক পাওয়ার ধন্যবাদ ক্ষেত্রে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। চলে যাচ্ছি পরের খবরে। বন্ধ দূরপাল্লার বাস, গণপরিবহন, এরপরও থেমে নেই মানুষের বাড়িমুখী যাত্রা। করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যেই রাজধানী থেকে বিকল্প যানবাহন করে ভেঙে ভেঙে ফিরছেন গ্রামে। গাবতলী, আবদুল্লাপুর, সায়েদাবাদ, ঢাকা ছাড়ার সব পথেই দেখা গেছে মানুষের ভিড়। গত কয়েকদিন ধরেই রাজধানীর গাবতলীতে দেখা যাচ্ছে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের ভিড়। গণপরিবহন ও দূরপাল্লার বাস বন্ধ থাকলেও ঝুঁকি নিয়ে প্রাইভেট কার, সিএনজি চালিত অটোরিকশা, পিকআপ, ইজি বাইক, ব্যাটারি চালিত রিকশায় অবাধে বাড়ি ফিরছেন তারা। একবারে না যেতে পারায় বিভিন্ন বাহনে চেপে যাচ্ছেন ভেঙে ভেঙে। ভেঙে ভেঙে যেতে হবে যে আমরা রাজবাড়ি যাব। স্টুডেন্ট তো, আমার টাকা পয়সা শেষ, আমি টিউশন করে চলি, এখন টিউশন শেষ তাই বাড়িতে যেতেই হবে, টাকা নেই। এসব জায়গায় যাত্রী নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছেন মোটরসাইকেল চালকদের পাশাপাশি সিএনজি সহ অনেক প্রাইভেট গাড়িও। করোনা ভাইরাসের ঝুঁকি থেকে নিরাপদ থাকতে ন্যূনতম ৩ ফুট দূরত্ব বজায় রাখার কথা বলা হলেও গাদাগাদি করে গ্রামে যাচ্ছে মানুষ। হেমায়তপুর যাচ্ছি, একজনের 50 টাকা করে নিচ্ছি। পাটুয়ারি ঘাট গেলে আমি একজন মানুষ জিজ্ঞাসা করলে এখানে কেউ 800, কেউ 1000, কেউ 1200, কেউ 600, যে যেটা পারতেছে সে নিয়ে যাচ্ছে। চেকপোস্টে পুলিশ তল্লাশি করলেও নানা বাহানা দেখাচ্ছেন তারা। যদিও পুলিশ বলছে জরুরি প্রয়োজন ছাড়া ঢাকায় আসা যাওয়া বন্ধে,
গতকাল শনিবার থেকেই কঠোর অবস্থানে রয়েছেন তারা। প্রয়োজন ছাড়া কেউ বের হতে পারবে না এবং প্রয়োজন ব্যতি রেখে কেউ ঢাকা শহরে প্রবেশ করতে পারবে না। এ ব্যাপারে আমরা কড়াকড়ি আরোপ করা হয়েছে। এখন ঈদকে সামনে রেখে মানুষের মুভমেন্টও বেড়ে গেছে, যে কারণে আমাদেরকে বাধ্য হয়ে আরও কড়াকড়ি আরোপ করতে হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে সারা দেশে গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা থেকে বাড়ি ফিরছেন মানুষ, এ কারণে সকাল থেকেই বিভিন্ন ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ। ফেরিতে নিশ্চিত হচ্ছে না সামাজিক দূরত্ব। দূরপাল্লার বাস ও গণপরিবহন বন্ধ থাকায় বিভিন্ন উপায়ে ঘাট পর্যন্ত আসছে মানুষ। এরপর সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে গাদাগাদি করে চড়ছেন ফেরিতে। মানুষের পাশাপাশি ফেরিঘাটে বেড়েছে ব্যক্তিগত গাড়ির চাপও। মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ঘাট এবং রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে গত কয়েকদিনে তুলনায় বেড়েছে মানুষের চাপ। যাত্রীরা বলছেন সরকারি ছুটি থাকায় ঈদ সামনে রেখে বাড়ি ফিরছেন তারা। এদিকে ঘাট এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা যায়নি। এর ফলে ফেরিতে ওঠানামায় বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। আমি যে বাসায় থাকি বা আমি যে এরিয়াতে থাকি ওখানে খোঁজ নেওয়ার কেউ নাই, কেউ কারোর খোঁজ নিচ্ছে না। আর বাড়ি হচ্ছে আপনজনরা আছে। আমরা ঈদ করতে যাচ্ছি আনন্দ, যেহেতু এত বছর করছি, কিন্তু এবার হবে কিনা জানি না, কিন্তু সবাই একসাথে থাকতে পারবে এতটুকুই। যাত্রাবাড়ি থেকে আসছি, ওইখান থেকে আপনার বাইকে আসছি, এরপরে ইতে আসছি গাবতলি থেকে আবার বাইকে এখানে। ঘূর্ণিঝড় আমফান মোকাবেলায় প্রস্তুতি শুরু হয়ে গেছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করে কবলিতদের আশ্রয় দিতে বেশি সংখ্যক সাইক্লোন শেল্টার প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান। দুপুরে ঘূর্ণিঝড় মোকাবেলায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ঘূর্ণিঝড় আমফান উপকূলের দিকে এগোতে থাকায় চট্টগ্রাম, মংলা, পায়রা সমুদ্র বন্দর ও কক্সবাজারে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে বলে জানানো হয়েছে। আবহাওয়াবিদ বলছেন, বর্তমানের গতিতে আগালে ঘূর্ণিঝড় আমফান ১৯ মে দিবাগত রাতে বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। যদি যায় সেটা ১৯-২০ তারিখ। এ প্রেক্ষাপটে আমফান মোকাবেলায় প্রস্তুতি ও করণীয় ঠিক করতে দুপুরে হয় আন্তঃমন্ত্রণালয় বৈঠক। পরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে আসেন প্রতিমন্ত্রী। পর্যাপ্ত পরিমাণ সাইক্লোন শেল্টার জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে প্রশাসন তারা এটাকে প্রস্তুত করেছেন এবং সেখানে সামাজিক দূরত্ব বজায় রেখে এই করোনা পরিস্থিতির যাতে আশ্রয় দেওয়া যায় সেটা নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে উপকূলীয় জেলাগুলোকে সতর্ক করা হয়েছে। সাতক্ষীরার জেলা প্রশাসন আশ্রয়কেন্দ্র প্রস্তুত করতে শুরু করেছে। ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলার অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে বলে জানান জেলা প্রশাসক। ইতিমধ্যে সাতক্ষীরা জেলার শ্যামনগরের গাবুরা থেকে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। অলরেডি সেখানে উদ্ধারকারী যে টিম তারা গাবুরাতে পৌঁছে গেছে এবং একই সঙ্গে পদ্মপুকুরে, কালীগঞ্জে এবং আশাশুনিতে, বিশেষ করে এই 3টি উপজেলায় ইউনোদেরকে নির্দেশনা দিয়েছে যে এই মুহূর্ত থেকে এই কাজ করে। আমফান মোকাবেলায় খুলনায় অনলাইনে জরুরি বৈঠক করেছে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। কর্মকর্তা জানান, জেলায় ৩৪৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে। এদিকে ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে সাগর কিছুটা উত্তাল রয়েছে। যদিও লকডাউনের কারণে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটক নেই, তারপরও কাউকে সৈকতে না আসার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমফানের সর্বশেষ জানতে বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী নাফিজা দৌলা। নাফিজা, বাংলাদেশ এবং ভারত দুটো দিকেই আক্রান্ত হতে পারে এবং দুটো দেশই লক্ষ্য রাখছে। এই মুহূর্তে আমফানের অবস্থান এবং সম্ভাব্য কবে নাগাদ আঘাত হানতে পারে কি বলছেন আবহাওয়াবিদরা?
জাহিদ, আপনি জানেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগরের যে ঘূর্ণিঝড়টি শক্তিশালী রূপ নিচ্ছে সেটি কিন্তু বেশ অনেকটা দূরেই বলা চলে বাংলাদেশের 4 সমুদ্র বন্দর থেকে ভারতের যে পশ্চিমবঙ্গের সমুদ্র বন্দর সেই জায়গাগুলো থেকে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে প্রায় 1200 কিলোমিটার দূরে আছে। তো যেটি স্বাভাবিকভাবে বলা চলে যে 500 কিলোমিটারের মধ্যে ঘূর্ণিঝড়গুলো প্রবেশ না করা গেলে কিন্তু তার সম্পর্কে, তার গতিপথ সম্পর্কে ধারণা করাটা খুবই দুষ্কর ব্যাপার বলা চলে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের আবহাওয়া অফিস এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক যে স্যাটেলাইট ভিত্তিক যেই ওয়েদার চ্যানেলগুলো আছে সেখানে কিন্তু আলাদা আলাদা ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি। ভারতের আবহাওয়া অফিস বলছে যে এটি বুধবারের দিকে ভারতের পশ্চিমবঙ্গ বা উড়িষ্যার আঘাত হানবে। তো আমরা যুক্তরাষ্ট্রের যে ওয়েদার ফোরকাস্টটি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু বলা হচ্ছে এটি সরাসরি বাংলাদেশের দিকেই অগ্রসর হচ্ছে এবং যেহেতু এই ঘূর্ণিঝড়টি ত্রিভুজ আকৃতি ধারণ করে বিভিন্নভাবে গতিপথ চেঞ্জ করছে, তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে এটি অগ্রসর হচ্ছে উত্তর পশ্চিম দিকে এবং আপনি জানেন এটা আরেকটু সময় লাগবে যে কোন দিকে যাবে, গতিপথ পরিবর্তনও হতে পারে, কিন্তু যেই রকম যা কিছুই হোক না কেন বাংলাদেশের প্রস্তুতি থাকতে হবে এবং এই ক্ষেত্রে যেহেতু করোনাকালীন সময়ে প্রস্তুতিটা একটু ভিন্ন হওয়ার দরকার আছে। আমাদের এমনিতেই ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র কম, এখন আরও বেশি মানুষকে যদি জায়গা দিতে হয় সেটার জন্য সরকার কিভাবে ভাবছে? এটা একটা বড় চ্যালেঞ্জ বলা চলে। আপনি জানেন জাহিদ, সামাজিক দূরত্ব নিশ্চিত করে কিন্তু আপনার যারা উপকূলে বসবাস করছে তাদের সাইক্লোন সেন্টারে নিয়ে আসতে হবে এবং আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু সেই পরিমাণে সাইক্লোন সেন্টারগুলো উপকূলে আমরা দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে তৈরি করা হয়নি বা অবকাঠামো কিছুটা দুর্বল আছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে উপকূল এলাকাগুলোর মধ্যে যে স্কুলগুলো আছে সেগুলো হয়তো বা এই সাইক্লোন সেন্টার হিসেবে ব্যবহার করা হতে পারে। তবে সেইটির চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল সচিবালয় দুর্যোগ মন্ত্রণালয় বৈঠকে বসবে, সেখান থেকে আসবে। তো আমি যেটি বলছিলাম যে ইতিমধ্যেই যেহেতু ঘূর্ণিঝড়টি কিছুটা দূরে আছে, গতিপথ এখনও নিশ্চিত নয়, সেই ক্ষেত্রে প্রস্তুতি বাংলাদেশেরটা কিছু ঢিলে ঢালাভাবে থাকলেও আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের কিন্তু বেশ প্রস্তুতি নিয়ে রেখেছে এবং যেটি সবচেয়ে দুর্ভাগ্য বা যেটি বলা চলে খুব অ্যালার্মিং ইনফরমেশন সেটি হলো এটি কিন্তু একটি উচ্চ জলোচ্ছ্বাসের সম্ভাবনা আছে, কারণ এই ঘূর্ণিঝড়টি যখন বাংলাদেশে বা পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হবে সেটি কিন্তু বলা হচ্ছে যে সমুদ্রের পানি আছে সেটির একটি উচ্চ জলোচ্ছ্বাসের সম্ভাবনা তারা দেখছেন। নাফিজা, সেক্ষেত্রে আরও একটি সমস্যাও আছে যে এই ঘূর্ণিঝড়টা যখন আঘাত হানবে এই সময়টা আসলে প্রায় বাংলাদেশের একটা লম্বা ছুটি, এমনিতেই ছুটিতে আছে কিন্তু তারপরেও এসেনশিয়াল ওয়ার্ক হিসেবে যারা এইসব ত্রাণ তৎপরতা থাকবে তারা ওই সময় ছুটির বাইরে থাকবেন কিনা এসব ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? সেই সিদ্ধান্তটি জাহিদ আগামীকাল সচিবালয় বৈঠকে পরে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। যেটি বারবার বলছিলাম, যেহেতু এই ঘূর্ণিঝড়টি এখনও বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে প্রায় 1200 কিলোমিটার দূরে আছে, সেই অনুযায়ী এখনও বাংলাদেশ সেই ধরনের প্রস্তুতি নিচ্ছে না। আপনি জানেন যে ইতিমধ্যে করোনা ভাইরাসের একটি প্রকোপ চলছে, সেইটি একটি বৈরী পরিস্থিতি বাংলাদেশ আছে। তবে যেটি একটি ভালো দিক যদি আপনি ক্যালকুলেট করতে চান জাহিদ, সেক্ষেত্রে বলবো যেহেতু লকডাউনের মধ্যে আছে, মাছ ধরার যে জেলের আছে সেটির কিন্তু তৎপরতা সেইভাবে নেই। ইতিমধ্যেই বাংলাদেশের পক্ষ থেকে 4 নাম্বার সমুদ্র সংকেত দেখাতে বলা হয়েছে এবং যেই ট্রলারগুলো আছে মাছ ধরার তাদের কিন্তু জেলেদের বলা হচ্ছে যে বারবার তারা যেন খুব বেশি সমুদ্রের মধ্যে চলে না যান, তাদের তীরবর্তী এলাকায় থাকার জন্য বারবার বলা হচ্ছে। তো নিঃসন্দেহে সেটি বাংলাদেশ কিভাবে মোকাবেলা করবে সেটির ব্যাপারে সিদ্ধান্ত সোমবারের সচিবালয়ের যে বৈঠকটি আছে সেখান থেকে চূড়ান্তভাবে আসবে। জাহিদ। নাফিজাতুল্লাহ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। অনিয়মের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 শীর্ষ কর্মকর্তাকে চাকরুচ্যুত করলেন নতুন মেয়র শেখ ফজলে নূর তাপস। রোববার সন্ধ্যায় এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়েছে। চাকরিচ্যুত 2 কর্মকর্তা হলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আসাদুজ্জামান ও প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার। তাদের বিরুদ্ধে অনিয়ম, কমিশন বাণিজ্য, দুর্নীতি সহ নানা অভিযোগ ছিল বলে জানিয়েছেন সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। দায়িত্ব নেওয়ার পর প্রথম দিনেই দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের ঘোষণা দিয়ে এমন ব্যবস্থা নিলেন নতুন মেয়র শেখ ফজলে নূর তাপস।
ডেঙ্গুর বাহক এডিস মশা নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। কোথাও এডিস মশার লার্ভা পাওয়া গেলেই করা হচ্ছে জেল জরিমানা। তবে মানুষের মধ্যে সচেতনতা না এলে ডেঙ্গু থেকে রক্ষার সুযোগ নেই বলছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। রাজধানীর উত্তরার 9 নম্বর সেক্টর এডিস মশার লার্ভা নিধন অভিযানে উত্তর সিটি কর্পোরেশন। একটি টায়ারের দোকানের পেছনে পাওয়া যায় পরিত্যক্ত এই টায়ারগুলো। প্রতিটি টায়ারে জমে আছে স্বচ্ছ পানি, আর তাতে এডিসের অসংখ্য লার্ভা। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে দোকান বন্ধ করে পালিয়ে যান লোকজন। পরে দোকানটি সিলগালা করে দেওয়া হয়। হাজার হাজার আমরা যে টায়ার পেয়েছি সেগুলো আমরা সব জব্দ করে নিছি, এবং এখানে যারা এই টায়ারগুলোর মালিক, যে দোকানদার, সে কিন্তু পালিয়ে গেছে। আমরা দোকান সিলগালা করে দিছি। আমরা মালিককে খুঁজে বের করবো, তার বিরুদ্ধে আমরা ভ্রাম্যমাণ আদালত যাকে আমরা পাবো এই ধরনের ক্ষেত্রে আমরা কিন্তু তাৎক্ষণিক জরিমানা করব, জেল দিব। 5টি অঞ্চলে এডিসের লার্ভা বিরোধী অভিযান পরিচালনা করছে উত্তর সিটি কর্পোরেশন। অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনও। এরই অংশ হিসেবে আজিমপুরে চালানো হয় অভিযান। এ সময় একটি নির্মাণাধীন বাড়ির রিজার্ভ ট্যাঙ্কে পাওয়া যায় এডিসের লার্ভা। এজন্য বাড়ির মালিককে জরিমানা করা হয় 50,000 টাকা। জমছে এটা কিলুঙ্গিজের পানিটা রাখছি, আর তলের পানিগুলো এলাকার ড্রেনের পানি আমি রেগুলার পাম্প আউট করি। বেশ কয়েকটি জায়গায় স্বাভাবিক পানি জমিয়ে রেখেছেন। তা আমরা এই ক্ষেত্রে যারা ম্যাসিভ অপরাধী, বড় ধরনের অপরাধী, তাদেরকে আমরা জরিমানা করছি। ওনাকে 50,000 টাকা জরিমানা করা হলো। আমরা চেষ্টা করছি মানুষজনকে মোটিভেট করার জন্যে, যারা অনেক বেশি অপরাধী, গুরুতর অপরাধ করেছেন তাদের ক্ষেত্রে আমরা জরিমানা করছি। শুধু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন সাধারণ মানুষের সচেতনতা, বলছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। ইলিয়াস আহমেদ খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার 39তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। সপরিবারে বঙ্গবন্ধু হত্যার পর 6 বছর দেশে ফিরতে দেয়া হয়নি বঙ্গবন্ধু কন্যাকে। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে সেদিন হাজারো জনতা ভিড় করেছিল শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে। দেশে ফিরে হাল ধরেন তার নেতৃত্বেই আওয়ামী লীগ দীর্ঘ 21 বছর পর আবার রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরে আসে। 1975-এর 15ই আগস্ট নৃশংসভাবে হত্যা করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে। তবে জার্মানিতে অবস্থান করায় বেঁচে যান বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। দীর্ঘ 6 বছর লন্ডন ও দিল্লিতে চরম প্রতিকূল পরিবেশে নির্বাসিত জীবন কাটে তাদের। তারপর সীমাহীন অনিশ্চয়তা ও ঝুঁকি উপেক্ষা করেই শেখ হাসিনা দেশে ফেরেন 1981 সালের 17 মে। এর আগে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে শেখ হাসিনার অনুপস্থিতিতেই সর্বসম্মতিক্রমে তাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। প্রত্যাবর্তনের দিনে কুর্মিটোলা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শেরেবাংলা নগর পর্যন্ত নামে লাখো মানুষের ঢল। স্বজন হারানোর বেদনায় কাতর শেখ হাসিনা তার প্রিয় দেশবাসীকে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন, জাতির পিতা হত্যার বিচার ও দেশের মানুষের সেবায় জীবন উৎসর্গ করতে চান তিনি। সে লক্ষ্য থেকে কখনো এক চুলো বিচ্যুত হননি বঙ্গবন্ধু কন্যা। দেশে আসার পর তাকে ঘিরে নতুন করে এই দেশের মানুষ আবার উজ্জীবিত হল। সেই দিন 65 মাইল সাথে 70 মাইল বেগে ঝড় ঝঞ্ঝা বৃষ্টি উপেক্ষা করে লক্ষ লক্ষ মানুষ সেই দিন কুর্মিটোলা বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানায় এবং তাকে অভিবাদন জানায়। তার ভিতরে খুঁজে পায় বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে তার কাছে আশা করে সেই দিন মানুষ এগিয়ে এসেছিল। দলীয় কাউন্সিলে টানা 9 বার সভাপতি নির্বাচিত হয়ে গত 39 বছর শক্ত হাতে দলের হাল ধরে আছেন শেখ হাসিনা। চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন দেশের প্রধানমন্ত্রী। আজকে শেখ হাসিনা প্রমাণ করেছেন বঙ্গবন্ধুর যোগ্য কন্যা হিসাবে, তার যোগ্য উত্তরসূরি হিসাবে তারই অসাধ্য কাজ সম্পূর্ণ করার দিকে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে আজকে বঙ্গবন্ধু সেই স্বপ্নের সোনার বাংলা ধীরে ধীরে কায়েম করছেন। যুদ্ধাপরাধ ও বঙ্গবন্ধু হত্যার বিচার সহ বিভিন্ন সাহসী উদ্যোগ নেওয়া শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে অন্তত 19 বার সশস্ত্র হামলা হয়েছে। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে তাকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হলে প্রাণ হারান 24 জন আওয়ামী লীগ নেতাকর্মী। নানা প্রতিকূলতার মধ্যেও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে শেখ হাসিনার নেতৃত্বে মধ্যময়ের দেশে পৌঁছেছে বাংলাদেশ। স্বপ্ন দেখছে উন্নত রাষ্ট্রে পরিণত হবার। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরও কিছু খবর জানানোর আগে খেলার খবর জানাবো। শুরুতেই শিরোনাম।
মৌসুমের ইতি টানল বাফুফে, চ্যাম্পিয়ন আর রেলিগেশন ছাড়াই বাতিল বিপিএল। করোনা শেষের অপেক্ষায় নাঈম শেখ আর মেহেদী হাসান, দলে নিয়মিত হওয়ার লক্ষ্য। প্রত্যাশিতভাবেই চলতি মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল বাতিল করে দিল বাফুফে। মাত্র ৬ রাউন্ড খেলা হওয়ায় চ্যাম্পিয়ন ঘোষণা করার বিতর্কে যায়নি তারা। চলতি মৌসুমে কোনো রেলিগেশনও হবে না। এই সিদ্ধান্তের কারণে অনিশ্চয়তা থেকে গেল 2021 এএফসি কাপে বাংলাদেশের অংশগ্রহণ। একদিন আগেই বুন্দেসলিগা দিয়ে মাঠে ফিরেছে ইউরোপের ক্লাব ফুটবল। ক্লোজডোর ম্যাচে রোমাঞ্চে ঘাটতি থাকলেও অন্তত কাটানো গেছে জটিলতা। জুনে লা লিগার পাশাপাশি ইংলিশ লিগ আর সেরিয়া শুরুর জোরালো সম্ভাবনা। ঠিক সেই সময়টাতে লিগ পরিত্যক্তের ঘোষণা বাফুফের। ইউরোপে সংক্রমণ ও মৃতের হার কমে এলেও দক্ষিণ এশিয়ান দেশগুলোতে বাড়ছে প্রকোপ। ঝুঁকি নিয়ে খেলার ব্যাপারে পেশাদার লিগের 13 ক্লাব আপত্তি জানালে আর দ্বিধা করেনি ফেডারেশন। শনিবার এএফসি নির্দেশনা পাবার পরই জরুরি সভা ডাকা হয়। সংক্ষিপ্ত আলোচনার পর সিদ্ধান্ত জানান বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুল সালাম মুর্শিদি। চ্যাম্পিয়ন ও রেলিগেশন ছাড়াই পরিত্যক্ত ঘোষণা করা হয় 2019-20 প্রিমিয়ার লিগ ফুটবল ও স্বাধীনতা কাপ। আমরা 2019-20 পেশাদার লিগের লিগটিকে আমরা পরিত্যক্ত হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত আজকের মিটিং গৃহীত হয়। অক্টোবরের দিকে আমরা একটা প্ল্যান রাখছি যে হয়তো আমাদের 2020-21 পেশাদার লিগ সেপ্টেম্বর টু অক্টোবরে আমরা শুরু করতে পারব। লিগ পরিত্যক্তর ঘোষণায় এবার অন্যরকম চ্যালেঞ্জ বাফুফের সামনে। চ্যাম্পিয়ন না থাকায় 2021 এএফসি কাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে অনিশ্চয়তা থাকছে। ক্লাব ফুটবলার চুক্তি নিয়ে জটিলতা, ক্লাবগুলোর পরিচালনা ব্যয় সংক্রান্ত একাধিক প্রশ্ন থেকে যাচ্ছে অমীমাংসিত। অ্যাবান্ডন যখনই আমরা ঘোষণা করেছি তখনই কিন্তু অনেক কিছু দিক চলে আসবে। পরবর্তী লিগ এবং যে খেলোয়াড়গুলো তারা ক্লাবের সাথে তাদের যে চুক্তি ছিল সেই চুক্তির মেয়াদ অথবা এই খেলোয়াড় পরবর্তীতে এই ক্লাবের সাথে অংশগ্রহণ করবে কিনা, আমরা এই ম্যাটার্সগুলোকে নিয়ে একটা সেপারেট মিটিং করে আমরা পরবর্তীতে তার সিদ্ধান্ত নেব। বিপিএল এর পাশাপাশি স্বাধীনতা কাপ ও অনূর্ধ্ব 18 টুর্নামেন্ট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে, যার মানে দাঁড়ায় এক ফেডারেশন কাপের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা হলো 2019-20 ঘরোয়া ফুটবল মৌসুমের। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শরীরে 4টা গুলি লাগার পর দুদিনের জন্য কমায় চলে যাওয়া, সেখান থেকে পেশাদার ফুটবল খেলা, লাল সবুজের প্রতিনিধিত্ব করা। জামাল ভুঁইয়ার ঘুরে দাঁড়ানোর গল্পটা এমনই রোমাঞ্চকর। করোনাকালে সেই গল্প বলেছেন বাংলাদেশ অধিনায়ক, জানিয়েছেন নিজস্ব ফুটবল দর্শনের কথা। মাঠে খেলা নেই খেলোয়াড়দের ব্যস্ততা। এই অলস সময়ে দর্শকদের বিনোদনের একমাত্র মাধ্যম অনলাইন। আর সেই কথাই মাথায় রেখে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল একটি ভিন্নধর্মী শো আয়োজন করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন ক্রীড়াঙ্গনে। ফুটবলারদের নিয়েও বাফুফে চেষ্টা চালাচ্ছে অনলাইন আড্ডার। ক্রিকেটারদের আড্ডার মাঝেই জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া জানালেন তার ডেনমার্কে বেড়ে ওঠার গল্প। স্মৃতিচারণ করলেন এক কালো অধ্যায়ের। One day after school, আমি তখন বয়সে অনেক তরুণ। সে সময় ডেনমার্কের সবচেয়ে বড় ক্লাবে খেলার সুযোগ মিলল। আমি যে এলাকায় ছিলাম সেটা খুব একটা ভালো ছিল না। ওই দিন একজন বলল দ্রুত বাড়ি ফিরে যাও, কিন্তু আমি বিপদটা উপলব্ধি করতে পারিনি। কয়েক মিনিট পর 4টি গুলি খেলাম। একটা লাগলো কনুইয়ে, একটা পেটের নিচের দিকে, 2 শরীরের 2 পাশে। কোমায় ছিলাম 2 দিন, হাসপাতালে ছিলাম 3 থেকে 4 মাস। এরপর আমার ক্লাব কোচের পরামর্শে আবার ফুটবল শুরু করি। আলোচনার এক পর্যায়ে র্যাপিড ফায়ার রাউন্ডে উঠে আসে অজানা অনেক কথা। পছন্দের কোচ, খেলোয়াড় কিংবা জার্সি, সবকিছুই বললেন জামাল ভুঁইয়া। La Liga versus English Premier League. La Liga. Best defending midfielder in the world currently in your eyes. Casemiro. Childhood crush. One girl from my neighborhood. Choose 3 people. Okay, I would choose Guardiola, Zinedine Zidane, and Xavi.
বুন্দেসলিগা মাঠে ফেরায় স্বস্তি ফিরেছে। আগামী মাসে মাঠে ফেরার অপেক্ষায় প্রিমিয়ার লিগ, লা লিগা। জামাল বলছেন, স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিয়ে নিতে হবে সিদ্ধান্ত। ডেনমার্কে বসেই মিস করছেন ফুটবলকে। I'm doing good, but I'm really missing football at the moment. Like, I think everybody's missing football, but especially the footballers, they're missing football so much. কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিনিয়রদের জায়গা নিশ্চিত। করোনার পর চ্যালেঞ্জ থাকবে ধারাবাহিকতায় ফেরা, আর দলে জায়গা ধরে রাখার সাথে তরুণদের চিন্তা নিয়মিত পারফর্ম করা, সব ভুলে নতুন করে শুরু করা। সেই চ্যালেঞ্জ জয়ে আত্মবিশ্বাসী ওপেনার নাইম শেখ, অলরাউন্ডার মেহেদী হাসান। দুইজনের বিশ্বাস দ্রুত শেষ হবে করোনা মহামারী, ক্রিকেট ফিরবে মাঠে। ভারতের মাটিতে অভিষেক সিরিজে বাজিমাত, সামর্থ্যের জানান দিয়ে টি-20তে জায়গা করে নেন নাইম শেখ। এরপর খেলেছেন পাকিস্তান, জিম্বাবুয়ের সাথে। ক্যারিয়ারে 6 টি-20তে 30-4টি, 20 ইনিংস 1টি। সংক্ষিপ্ত ফরম্যাটে জায়গা অনেকটা নিশ্চিত করেছেন। টি-20 বিশ্বকাপের বছরে রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় ছিলেন। করোনাতে শঙ্কা আর অনিশ্চয়তা তৈরি হয়েছে। ক্রিকেট ফিরলে দলে টিকে থাকা আর সিনিয়রদের সাথে তাল মিলিয়ে পারফর্ম করার বড় চ্যালেঞ্জ থাকবে ইয়াংস্টারদের। আমার দিক থেকে আমি ফিট থাকলে আমার পারফরমেন্স আল্লাহর রহমতে ভালো হবে, এটা আমি সবসময় বিলিভ করি। কিন্তু নতুন করে শুরু করতে হবে না কি করতে হবে এটা নিয়ে আমি, আমার কাজ হলো এখন আমার একটাই কাজ, আমি ফিট থাকতে হবে। এখন তো 100% ফিট থাকার চেষ্টা করতেছি। আর এখন কিছু কিছু জিনিস আছে ভাই, এগুলো তো আমাদের হাতে নাই। বিপিএল ভালো করে 2 বছর পর পাকিস্তান সফরে ফিরেছেন জাতীয় দলে। ব্যাটে বলে পারফর্ম করার খুব একটা সুযোগ পাননি, যতটুকু পেয়েছেন পুরোপুরি কাজে লাগাতে পারেননি। দীর্ঘ বিরতির পর দলে ফিরে মানিয়ে ওঠার চেষ্টায় ছিলেন মেহেদী হাসান। করোনাতে সেই চেষ্টায় ব্যাঘাত ঘটল। প্রতিযোগিতার যুগে বদলে যাওয়া পরিবেশে দলে জায়গা নিশ্চিতের কাজটা কঠিন হয়ে গেল এই অলরাউন্ডারের জন্য। ইয়াং প্লেয়ারদের জন্য তো অবশ্যই চ্যালেঞ্জিং, যেহেতু আমরা নিউ কামার, আমরা এখন এস্টাবলিশড একটা পজিশনে যেতে পারিনি ন্যাশনাল টিমে। তো আমাদের জন্য তো অনেক ডিফিকাল্ট, যেহেতু ম্যাচ খেলার সুযোগ হচ্ছে এখন টি-20 টিমে। তো এটা যদি ক্যারি করতে পারি তো আমার জন্য ভালো। তো ব্রেকটা আমাদের জন্য আর কি অনেক বড় গ্যাপ হয়ে যাচ্ছে। বাকিদের মতোই এই 2 টাইগার ঘরে থেকে ফিটনেসের কাজ করছেন বিসিবির নির্দেশনা মেনে। অনলাইনে ফিজিও ক্যালোফেতর পরামর্শ নিচ্ছেন নিয়মিত। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।